আচ্ছা, আপনি যদি প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করেন তাহলে আপনার প্রথমেই একটা ইয়া থাকা লাগবে, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট। আপনার কি অ্যাড অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে? জি আছে। মানে হচ্ছে যে বিজনেস ম্যানেজার আছে এবং আপনার ফেসবুকে বিজনেস পেজ আছে। এর পাশাপাশি আপনার পেমেন্ট মেথডটাও অ্যাড করা আছে। কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় ওগুলো সম্পর্কে জানতে হলে এখানে আমরা ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবো আর কি। তো যাই হোক, আমি এত কি সব ইন রেডি ডিটেইলস আছে? যাচ্ছি না। পেমেন্ট মেথড, অ্যাড, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, পিক্সেল, কন্টেন্ট, আচ্ছা, আপনি পিক্সেলটা অথরাইজ কিভাবে অ্যাড সেট আপ অ্যাকাউন্ট। করেছেন ভাই? একটু যদি বলতেন, এনশিওর করতেন। এই পিক্সেল সেটআপে আমার এখানে ইনিশিয়াল চেকআউট, অ্যাড টু কার্ট, পারচেস, আর কিন্তু হচ্ছে ল্যান্ডিং পিক্সেলটা পেজ সেট আপ ভিউ। করা হয়েছে কিভাবে? আমি জাস্ট ওইটা জানতে চাচ্ছিলাম। ওটা কি মানে প্লাগইন দিয়ে নাকি জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে? গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো সব ঠিকঠাকই আছে। তাহলে এখান থেকে আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি যে আমরা আসলে কিভাবে মার্কেটিংটা করি মূলত, হ্যাঁ? যখন আপনার ফেসবুকে পেজে সেট আপ করা আছে বা এভরিথিং সব ঠিকঠাকই আছে, তাহলে আপনার এখন হচ্ছে মূল হচ্ছে ক্যাম্পেইন চালানো বা ক্যাম্পেইন রান করা। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা একটু অন করি, যে দেখেন আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ওভারভিউ, ঠিক আছে? প্রথমত আমরা টার্গেট অডিয়েন্সটা ভালোভাবে মানে নিয়ে আসবো আর কি, রিসার্চ করবো এক কথায় বলতে গেলে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি যেভাবে রান করেন না কেন, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, আপনাকে এই অনুযায়ী আগাইতে হবে, না হলে আপনার ক্যাম্পেইনটা রেজাল্ট আপনি ভালো পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন কেপিআই, এটাকে বলা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমরা যদি প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করি অথবা আপনি যদি ক্যাম্পেইন রান করেও থাকেন, তারপরেও আমাদেরকে এগুলো দেখতে হবে এবং অডিট করতে হবে। তো এখানে তিনটা এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে ক্যাম্পেইন টাইপ বা ক্যাম্পেইন পারফরমেন্স গোল যেটাকে বলা হয়। আমরা কিন্তু ক্যাম্পেইন রান করার সময় পারফরমেন্স গোল নামে একটা অপশন পাই। তো এখান থেকে আমরা রিচ রিচ নামে আমরা করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি। এর পাশাপাশি ভিডিও ভিউ অথবা এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেজ বা প্রথম অবস্থায় এই ধরনের ক্যাম্পেইন আমাদের রান করতে হবে। টপুর আপনার অর্থ পেজে কি? থাক না টপুর 10,000, টপুর অর্থ 20,000, কি? 50,000 টপুর ফলোয়ার এটা থাক। ফুল মিনিং কি? টফু মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল। আচ্ছা। সংক্ষেপে বলা আছে টিওএফইউ, হ্যাঁ, টপ অফ দ্য ফানেল মানে প্রথমে কোন ধরনের ক্যাম্পেইন গুলো রান করতে পারি, এবং এইখানে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টের সম্পর্কে জাস্ট ইন্ট্রোডিউস করা, যে এই প্রোডাক্টটা এরকম এরকম, এই প্রোডাক্টের ফিচার কি, এই প্রোডাক্টটা কিরকম কি, জাস্ট এই সম্পর্কে আপনার কন্টেন্টটা থাকবে। মানে আপনার প্রাইমারি টেক্সট বা আপনার কন্টেন্টটা। আই হোপ বুঝতে হুম। পারছেন তো। সেই ক্ষেত্রে এই ধরনের আমরা ব্যবহার করতে পারি। এবং এটা যখন হয়ে গেল, এখান থেকে আমরা কিছু পরিমাণ অডিয়েন্স পেয়ে গেলাম। তো সাপোজ আমি যদি ভিডিও ভিউর কথা বলি, আপনার ক্যাম্পেইনটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে, এবং ওই ভিডিওটা যেই মানুষগুলো দেখতেছে, যে অডিয়েন্স গুলো আমরা টার্গেট করছি, এবং অডিয়েন্সের অবশ্যই একটা বয়স থাকে, বা ওই অডিয়েন্সটা মেল নাকি ফিমেল ওগুলো তো সিলেক্ট করাই যায়। সেই সম্পর্কে আর কথা নাই বললাম, হ্যাঁ। জাস্ট এখান থেকে ধরে নিলাম যে আমার ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করা ছিল অথবা এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টের মধ্যে যারা যারা ওই ক্যাম্পেইনটাতে বা আমাদের বিজ্ঞাপনটাতে ইন্টারেক্ট করছে তাদেরকে আমরা অডিয়েন্স তৈরি করবো, সেটাকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স, অথবা ওইটা থেকে আবার লুকেলাইক অডিয়েন্স তৈরি করা যায়। তো ভিডিওটা যারা 20% দেখছে, অনেকেই তো পুরো ভিডিওটাই দেখবে না, বা কিছু পরিমাণ দেখলো তারপরে স্ক্রল করে আবারও চলে গেল। তো ওইখান থেকে একজন ব্যক্তি যদি 20% দেখে, আমার ভিডিওর লেন্থ ধরে নিলাম যে 60 সেকেন্ড, তার মধ্যে যদি সে 20 সেকেন্ডও দেখে, সেক্ষেত্রে তাকেও আমরা অডিয়েন্স তৈরি করতে পারবো, অথবা যারা 30% দেখছে, এইভাবে আর কি। এরপরে যারা এঙ্গেজ, যারা আসলে আমাদের বিজ্ঞাপনটা মূলত পেজ থেকেই দেখে থাকে তারা, ঠিক আছে? তো পেজ থেকে দেখে থাকে, এবং দ্বিতীয়ত আমরা যদি এখানে কনভার্সন লোকেশনটা আমরা ওয়েবসাইট পারচেস বা ওয়েবসাইট দেই, অথবা ওয়েবসাইট ভিজিট বা ওয়েবসাইট ট্রাফিক, জাস্ট ল্যান্ডিং পেজ ভিউ করবে বা ল্যান্ডিং পেজে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে ওই যে যারা আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়েছিল গত 7 দিনের মধ্যে, অথবা 30 ডেজ এর মধ্যে, অথবা যারা পেজে রিসেন্টলি লাইক করছে, সেক্ষেত্রে তাদেরকেও আমরা অডিয়েন্স তৈরি করতে পারবো। তো ওই অডিয়েন্সটা তৈরি করে আমরা মিডিল অফ দ্য ফানেলে কাজে লাগাবো, এই যে এমও এফইউ যেটা সংক্ষেপে বলা আছে। এবং এখানে আমাদের মেইন গোল থাকবে ওই ব্যক্তিটাকে আমরা প্রথম যখন টপ অফ দ্য ফানেলে ইন্ট্রোডিউস করাইলাম, আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা তাদেরকে আইডিয়া দিলাম বা কনসিডারেশন করলাম, তো সেই সম্পর্কে সে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানলো। এখন তাকে আমরা বলবো যে তুমি আমার প্রোডাক্ট সম্পর্কে যেহেতু জেনে গেছো, তাহলে তুমি আমার প্রোডাক্টটা ভিজিট করে আমার ল্যান্ডিং পেজে দেখো, এবং প্রোডাক্টের ভেরিয়েন্ট বা প্রোডাক্টের প্রাইস বা কি রকম কি ওগুলো সম্পর্কে দেখো, বিভিন্ন ফিচার বেনিফিট সম্পর্কে জানো। ওটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ক্লিক বা পেজ এঙ্গেজমেন্ট যেটাকে বলা হচ্ছে। অথবা এর পাশাপাশি যারা যারা প্রোডাক্ট পেজে গেছে বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করছে, কিন্তু সে দিন শেষে আসলে অ্যাড টু কার্টও ক্লিক করছে বা প্রোডাক্ট পেজটা দেখছে ক্লিক করে, বা ল্যান্ডিং পেজে ভিজিট করে এক কথায় বলতে গেলে, তো সেই ক্ষেত্রে সে কিন্তু অ্যাড টু কার্ট পর্যন্ত বা ভিউ কার্ট বা জাস্ট প্রোডাক্ট পেজটা ভিউ করছে, ওটাই বলা হচ্ছে এখানে। কিন্তু সে দিন শেষে পারচেসটা করে নাই, বা কনফার্ম যে ইউজার জার্নিটা হয় সেটা সে কমপ্লিট করে নাই। সেই ক্ষেত্রে ওই অডিয়েন্সটাকে আবার এখানে আমরা নতুন ভাবে অডিয়েন্স তৈরি করব মিডিল অফ দ্য ফানেলে, এটাকে সংক্ষেপে মফু বলা হচ্ছে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যে ক্যাম্পেইন রান করতেছি, সেক্ষেত্রে পেজের সেটআপটা তো আপনার করাই আছে, সেক্ষেত্রে ওই
পরিপ্রেক্ষিতে আমি কিন্তু পিজে সেটআপের কথা আর বললাম না এখানে বা অ্যাড করলাম না। আপনার পিজে সেটআপ করা আছে, তার মানে ওইখানে যে অডিয়েন্স গুলা আমাদের ক্যাম্পেইন দেখতেছে, বিজ্ঞাপন দেখতেছে, কিন্তু পারচেজ করতেছে না। অনেকে হয়তো পারচেজ করবে, কিন্তু যারা পারচেজ করতেছে না তাদেরকে আবার রিমার্কেটিং করার জন্য এইগুলা থেকে আমরা আবার অডিয়েন্স তৈরি করব। তো এটা যখন হয়ে গেল, দেন এই অডিয়েন্স গুলো যখন আমরা পাচ্ছি যারা ওয়েবসাইটে ভিজিট করছে বা বিভিন্ন প্রোডাক্ট পেজ দেখছে বা প্রোডাক্টে ক্লিক করছে কিন্তু পারচেজ করে নাই বা নাম ফোন নাম্বার দেয় নাই, এবং বাকি যেগুলো কাজ করা লাগে ওগুলো করেই নেই, জাস্ট সে ক্লিক করে গেছে এবং দেখছে, তার একটা ইন্টারেস্ট আছে বলেই কি সে কিন্তু ক্লিক করে দেখছিল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে, তো পারচেজ করে নাই। সেক্ষেত্রে ওইটাকে আবার অডিয়েন্স তৈরি করে আমাদের মফু, যেটা মফু শেষ করলাম না, এরপর আসছে বফু, মানে বটম অফ দা ফানেল, আমাদের স্টেজের মানে স্টেজের লাস্ট স্টেজ যেটাকে বলা হচ্ছে, সেখানে আপনার কনভার্সন রেট বলতে আপনি এখানে জাস্ট আপনার সেলস স্পিচ দেবেন বা আপনার মেইন টার্গেট থাকবে যে সেলস জেনারেট করা, এবং ওইখানে এমনও কিছু উল্লেখ থাকতে পারে যে এতদিনের মধ্যে বা লিমিটেশন থাকতে পারে যে এতদিনের মধ্যে অর্ডার করলে এখান থেকে আপনি এত পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, এবং এত টাকার কম্বো প্যাকেজটি আপনি এত কম টাকার বা এত টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই আমাদের পেজে দেওয়া লিঙ্কে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, এই ধরনের কন্টেন্ট হতে পারে। এবং দিন শেষে এখানে ক্লিক করে বা আমাদের বফু এই স্টেজে জাস্ট সে ক্লিক করে আমাদের পেজে যাওয়ার পরে বা আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে যাওয়ার পরে অর্ডার কনফার্ম করবে। তো এইটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি, হ্যাঁ। এন্ড দেন এখান থেকে আমি যদি আরেকটা শিট ওপেন করি, এখান থেকে জাস্ট আমি এখানে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে যাওয়ার পর একটু আগে যে বিষয়টা বললাম যে আমরা যে ক্যাম্পেইন রান করলাম, এটাই তো আমাদের শেষ কাজ হবে না, এখান থেকে ক্যাম্পেইনটাকে স্কেলিং করা, বা আপনি যেটা বলছিলেন যে আপনার একটা সেলস নিয়ে আসতে আপনার $3 $5, এখন এখানে আপনার একটা ছোট রিকোয়েস্ট থাকতে পারে যে ভাই আমি একটা সেল নিয়ে আসতে আমি $3 উপরে খরচ করব না, বা আমি $2 উপরে খরচই করব না। সেক্ষেত্রে বিট ক্যাপ নামে একটা অপশন আছে, ওইটাও ব্যবহার করা যায়। এর পাশাপাশি এখানে যে বিষয়গুলো আছে যে কমন মিস্টেক, কোন কোন মিস্টেকগুলো আমরা করে থাকি মূলত, যার কারণে আমাদের ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করে না, অথবা আমরা সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, এবং অবশ্যই ওইটা মানে ইউজার যাওয়ার পরে যেন সহজে কাজ করে বা লোডিং টাইম হাই না হয় বা সহজে ক্লিক করে প্রোডাক্ট দেখতে পারে বা দিন শেষে আসলে সে যেন পারচেস করতে পারে। এবং টার্গেট অডিয়েন্স তো আমরা ভালোভাবে একটু আগে দেখলাম ভাই বিষয়গুলো, দেশের যে বাড়ি কই? এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে পরে আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স বলতে বায়ার পার্সোনা নামে একটা কথা থাকে, যে আসলে আমার যে মানে মানুষগুলা বা টার্গেট অডিয়েন্স গুলা, তারা আসলে কোন সময় বেশি থাকতেছে বা সেই ব্যক্তিটা আসলে কোন সময় বেশি অ্যাক্টিভ থাকতে পারে, সেই 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 ধরনের বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ক্যাম্পেইনটা রান করা বা ওই যে অডিয়েন্সটা রিসার্চ করা। তো এটা গেল। তারপরে ক্রিয়েটিভ এবং বাজেট, ক্রিয়েটিভের মধ্যে আপনি সিঙ্গেল ইমেজ দিতে পারেন, এর পাশাপাশি আপনি ভিডিও দিতে পারেন। এখন এই ধরনের প্রোডাক্ট যারা সেল করতেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্যান্য যে আপনার কম্পিটিটর, তাদের প্রোডাক্টেও সে ইন্টারেক্ট করতে পারে বা তাদের কাছ থেকেও নিতে পারে। হইতে পারে যে আপনার ক্যাম্পেইনটা দেখছে সে, কিন্তু তার কাছ থেকেও নিতে পারে। সেক্ষেত্রে তাদের থেকে যেন আমাদের যে এই যে কন্টেন্ট বা আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা চালাচ্ছি, এখানে প্রাইমারি টেক্সটে ভালো মতো কথা লিখতে হবে, এবং আপনার যদি ভিডিও হয় সিঙ্গেল ইমেজও হইতে পারে। সিঙ্গেল ইমেজ বলতে জাস্ট এরকম একটা ইমেজ থাকবে, এবং ওই ইমেজের মধ্যে কল টু অ্যাকশন থাকবে। কল টু অ্যাকশন বলতে যে অর্ডারটি করার জন্য এখনই যোগাযোগ করুন, অথবা কল করুন, অথবা ডিরেক্ট অর্ডার করুন, অথবা এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকলো যে কাবা বিক্রয় হয় .com, এখানে থাকলো। এইভাবে আর কি, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইমেজ ডিজাইন। এর পাশাপাশি যদি ভিডিও থাকে তাহলে ওই ভিডিওটাও মানে প্রথম 5 থেকে 6 সেকেন্ড এমন একটা ভালো কথা বলতে হবে যেন সে একজন সাধারণ অডিয়েন্স বা আপনার যে টার্গেট অডিয়েন্স সে যেন সহজে হুক হয়ে যায় বা থেমে যায়, যেন সে পুরোটাই দেখে, এবং পুরোটাই দেখার পরে সে যেন একটা অ্যাকশন নেয়। ঠিক আছে, অ্যাকশন বলতে এখানে আসার পর হয়তো বা দেখলো ভালো লাগলো যে এইটা কম্বো অফার বা এতগুলো আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি অর্ডার অর্ডার ক্লিক করলাম, এখান থেকে নাম টাম দিয়ে অর্ডার করে ফেললাম, এবং ক্যাশ অন ডেলিভারি। এটা আপনার যে ফরম্যাটটা আছে না এখানে, এইভাবে কিন্তু এইভাবে কিন্তু আপনার কি হয় বলেন তো, আপনার ফেক অর্ডারের সংখ্যা বেড়ে যায় কিন্তু। সেক্ষেত্রে যখন আপনি এই যে আপনার নাম ফোন নাম্বার দিল না একটা অডিয়েন্স বা একটা মানে আপনার কাস্টমার, সেক্ষেত্রে আপনার যখনই সেইখানে নাম ফোন নাম্বার পূর্ণ ঠিকানা দিয়ে দিল, দেন আপনার একজন অবশ্যই ব্যক্তি থাকবে যে কিনা ফোন দিয়ে তাদের কাছ থেকে অর্ডার গুলো একদম 100% কনফার্ম করবে যে হ্যাঁ আমি এখান থেকে পার্সেলটা রিসিভ করতে পারবো, এরকম আর কি। তো এখানে ওই বিষয়গুলো আছে, এবং এর মধ্যে আমরা যদি টার্গেটিংটা ভালো মন্দ না করতে পারি, তো এই টার্গেটিং ভালো না করার মানে ক্যাম্পেইন ভালো পারফর্ম না করার কারণ কিন্তু এটাও হতে পারে যে ইররিলেভেন্ট টার্গেটিং। সেটার মধ্যে আবার অনেক বিষয় থাকে, যেমন আমরা যখন অডিয়েন্সে টার্গেটিং করতেছি ওখানে কিন্তু একটা এস্টিমেট ধারণা দেখা যায় কিন্তু ফেসবুকের মধ্যে,
তো ওইটা যেন অনেক বেশি মানে টু লার্জ না হয় এবং টু স্মলও না হয়, এর মধ্যে আবার ব্রড আছে, মিডিয়াম আছে, হ্যাঁ, খুব বেশি ব্রড যেন না হয়, এটা দেখতে হবে। দেন বাজেট কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি, যে আপনি যদি বলেন যে আমি ডেইলি $20 খরচ করব, আমি $20 কিরকম রেজাল্ট পাবো, যদি সেটা হয় ওয়েবসাইট ট্রাফিক, মানে আমার ওয়েবসাইটে আমি কতগুলো ট্রাফিক নিয়ে আসতে পারবো টাকা পয়সা খরচ করে, বা ফেসবুককে ডলার দিয়ে। সেই ক্ষেত্রে আপনি যদি $20 বাজেট রাখেন, তো আমি ধরে নিলাম যে এস্টিমেট ধারণা এখানে দেখায়, যখন আমরা ক্যাম্পেইনটা রান করি অ্যাডসেট এর মধ্যে দেখায় কিন্তু যে এতগুলো রেজাল্ট আমরা পাইতে পারি। ওইখান থেকে দুইটাকে জগ করে 2 দিয়ে ভাগ করতে হয় এবং এর পাশাপাশি 10% অ্যাড করতে হয়, তাহলে কিন্তু ওই যেটা আমরা পাই ওই ওই ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু এক্স্যাক্টলি যে ওইটাই আসবে বা ওইটা থেকে বেশিও আসতে পারে, কিন্তু যেটা ক্যালকুলেশন করা হয় মেইনলি বা প্রফেশনালি যারা কাজ করে তাদের কাছ থেকে শেখা আসলে বিষয়গুলো। তো এইভাবেই মূলত কাজটা হয় আর কি, যেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বাজেট অ্যালোকেশন। এর পাশাপাশি ওই যে বলতেছে ইউজ দ্য সেম ক্রিয়েটিভ, মানে আপনি কি একটা ক্রিয়েটিভ বলতে আমরা যখন ক্যাম্পেইন রান করলাম তখন এই ধরনের একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন করলাম, বা এই ধরনের মানে প্রোডাক্ট বা কম্বো অফারটা নিয়ে একটা ভিডিও মেক করলাম, ওইটাই কি আমরা বারবার দেখাচ্ছি, মানে গত 7 দিন আমি এটা দেখাইলাম, আবার কি পরের 7 দিন এটাই দেখাবো? অবশ্যই না। ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হইতে হবে বা ডিফারেন্ট ভিডিও হইতে হবে, কিন্তু আপনার প্রোডাক্টটা একই থাকবে, কিন্তু ওই যে বিভিন্নভাবে ভিজুয়াল হচ্ছে বা এই ডিজাইনটা এরকম আছে, এখানে এই লেখাটা আছে, এরপরে যখন আরেকটা অ্যাড ক্রিয়েটিভ বা আরেকটা ক্যাম্পেইন চলবে সেক্ষেত্রে ওইখানে এই লেখাটা আলাদা থাকবে, একটু এটা থেকে আলাদা ডিফারেন্ট এক কথায় বলতে গেলে। তো ওইটাই বলছে যে নিউ ক্রিয়েটিভ হেল্পস টু কিপ অডিয়েন্স অ্যাটেনশন, মানে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখার জন্য এটা অনেক ভালো কাজ করবে, আপনার একটা অ্যাড ক্রিয়েটিভ বা একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন বারবার ব্যবহার না করা। দেন আসতেছে আপনার নট ইউজিং অটোমেশন, এটা আপনার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে না। এরপরে আসতেছে নো কনভার্সন ট্র্যাকিং, যেহেতু আপনার কনভার্সন ট্র্যাকিং করাই আছে, কনভার্সন ট্র্যাকিং বলতে আপনার ওয়েবসাইটে পিক্সেল ইন্টিগ্রেশন করা আছে কিনা, বা আপনার বিজনেস ম্যানেজারে আপনার পিক্সেল বা ডাটা সেট তৈরি করা আছে কিনা, এবং সব সব ধরনের ইভেন্টগুলো কাউন্ট হচ্ছে কিনা। এখন যখন একটা ভিজিটর এখানে আসতেছে তখন কিন্তু জাস্ট এই যে আপনার মেইন ডোমেন বা রুট ডোমেইনটা এখানে দেখতে পাচ্ছি আর কি, যে কাবা বিক্রয় হয় .com, তাই না? তো এখানে জাস্ট পেজ ভিউ নামে একটা মানে কাউন্ট হয় কিন্তু ইভেন্ট, এবং যখন সে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলো বা অর্ডার অর্ডার করতে ক্লিক করুন, এখানে ক্লিক করলো, তখন কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু চেক আউট দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাড টু কার্ট আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আপনার অ্যাড টু কার্টটা কিভাবে করা হয়েছিল? আমি বলতেছি যে অ্যাড টু কার্টটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না। একটা হচ্ছে পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, এই যে অ্যাড টু কার্টটাও দেখাচ্ছে এখানে যে আপনার অ্যাড টু কার্ট অটো শো করতেছে, আপনি যখনই ক্লিক করছেন না তখন ওটা অ্যাড টু কার্টে নিয়ে নিছে বাই ডিফল্ট। আচ্ছা আচ্ছা। বাই ডিফল্ট। আপনি অর্ডার নাও ক্লিক করলে ওটা অ্যাড টু কার্টে নিয়ে নেবে। দেন বলতেছে আপনার যে কম্পিটিটর, আপনি যে শুধু এটা সেল করবেন এটা কিন্তু না, আপনারও তো কম্পিটিটর আছে, তাদেরটা দেখে আমি যদি কিছুটা হয়তো আইডিয়া পাই যে হ্যাঁ সে এরকম একটা ভিডিও ব্যবহার করতেছে এবং তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি এরকম, যে আপনি যদি এত টাকা পয়সা মানে অর্ডার করেন বা এই কম্বো অফারটা অর্ডার করেন, তাহলে এর পাশাপাশি আপনি এটা ফ্রি পেয়ে যাচ্ছেন, এই ধরনের স্ট্র্যাটেজি হইতে পারে। তো ওইটা এখানে বলা আছে যে অবজার্ভ কম্পিটিটরস ক্যাম্পেইনস অ্যান্ড লার্ন ফ্রম দেম। এবং লাস্টলি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আজকে ক্যাম্পেইন রান করে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আবার এডিট করতেছেন, বা আপনি বলতেছেন রেজাল্ট আসতেছে না, এটা কিন্তু করা যাবে না। তাকে বা মেটা কোম্পানি বা মেটা যে অ্যালগোরিদম আছে তাকে বুঝাইতে হবে বা কিছু পরিমাণ সময় দিতে হবে যেন সে আহ, ওই ক্যাম্পেইনটা রাইট অডিয়েন্সের কাছে রাইট টাইমে প্লেস করতে পারে বা দেখাইতে পারে, এবং দেখাইলেই পরে ওইখান থেকে আমরা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারবো, এবং দিন শেষে সে হয়তো বা অর্ডার কনফার্ম করতেই পারে বা কিনতে পারে। ওটা বলা হচ্ছে যে এক্সপেক্ট কুইক রেজাল্টস, এটা খুব বেশি মানে কুইক আশা করা যাবে না। বি পেশেন্ট, গ্রোয়িং ইউর ফেসবুক অ্যাডস টেক্স টাইম অ্যান্ড এফোর্টস। এবং লাস্টলি এখানে বলা আছে যে আপনার কি কি হইতে পারে, আপনার মিনিমাম একটা গোল থাকতে হবে যে আপনি কিরকম বাজেট রাখবেন, আপনার ওই বাজেটের মধ্যে আপনার কিরকম সেলস নিয়ে আসতে যাচ্ছেন। দেন বলতেছে টার্গেট অডিয়েন্স বলতে এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় থাকে, এগুলো দিয়ে উপরে কথা বললাম আর কি। মেক নিউ ক্রিয়েটিভ বলতে যে একটা ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা যাবে না, একটা অ্যাড ক্রিয়েটিভ বা একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন বা একটা ভিডিও বারবার দেখাইলে ওই অডিয়েন্সটা কিন্তু বুঝেই যায় যে এই বিজ্ঞাপনটা আমি কিন্তু এর আগেও দেখছি, সেক্ষেত্রে সে এটা ইগনোর করে। ওই জন্য বললাম যে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন বা পাওয়ার জন্য বারবার একই অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করা যাবে না, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার করতে হবে। দেন বলতেছে এক্সপেরিমেন্ট বলতে ওইটা এক্সপেরিমেন্ট করতে হবে, যে এক্সপেরিমেন্ট এইভাবে করা হয় বা ওটাকে মার্কেটিং এর ভাষায় এবি টেস্টিংও বলা যায় আর কি, যে আমি ক্যাম্পেইন একটা তৈরি করলাম এবং একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট, একটা অ্যাড সেটে আমি ভিডিও দিলাম, আরেকটা অ্যাড সেটে জাস্ট আমি সিঙ্গেল ইমেজ ডিজাইন দিলাম, এখন দুইটার মধ্যে কোনটা বেশি ভালো পারফর্ম করতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই অ্যাড সেটের মধ্যে ভিডিওটা দেওয়া আছে ওইটা ভালো পারফর্ম করে,
এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেটাতে সিঙ্গেল ইমেজ ডিজাইন থাকে ওইটা ভালো পারফর্ম করে। সেক্ষেত্রে আমি ওখান থেকে উইনিং অ্যাড সেটটা পেয়ে গেলাম যে হ্যাঁ আমার এই অ্যাড সেটটা ভালো কাজ করতেছে, এবং এখান থেকে আমি ভালো অডিয়েন্স পাচ্ছি এবং সেলসও পাচ্ছি। এবং দিন শেষে আমাকে ডাটা দেখতে হবে কোথা থেকে ডাটা বেশি আসতেছে এবং কোড অডিয়েন্সটা ভালো কাজ করতেছে। আমরা যে অডিয়েন্স তৈরি করি আর কি, সেভ অডিয়েন্স, এবং সেভ অডিয়েন্স থেকে লুকেলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই ছিল আর কি মোটামুটি ইয়ে আর কি। হ্যাঁ? এখন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। না, আর কোন তেমন প্রশ্ন নাই ভাই। এখন আপনারা যতটুকু বুঝতে পারছি, আপনারা মোটামুটি ফাউন্ডেশনটা ঠিক আছে। এখন বাংলাদেশি বলতে গ্লোরিয়া নূর নামে একটা ইয়া ছিল, ওইখানে আমি কাজ করছিলাম, ওই মিরপুর 10 নম্বরে ছিল এটা। তো এই যে এইখানে এই শীটটার মধ্যে মেইনলি আমরা হিসাব করতাম যে কোন পেজ থেকে কিরকম রেজাল্ট আসলো, কোন পেজটা কে চালাচ্ছে। হ্যাঁ, এবং এর পাশাপাশি আরো অনেকগুলো ইয়া আছে, যেগুলো হচ্ছে যে আমি একটু ওপেন করি। এটা তো টার্গেটিং। আচ্ছা, এখান থেকে এদিকে যাই, মেসেজ। ওই যে এখানে দেখেন আপনার ওয়েবসাইট পারচেজ, একটা পারচেজে মনে করেন যে $2 যায়, বা ওই যে দেখেন এখানে 9টা ওয়েবসাইট পারচেজ হয়েছিল, এখানে আবার পার পারচেজে দেখেন 0.91 গেছিল আর কি সেন্টস। আবার কোনোটাতে আবার গেছে যে এমনও গেছে যে $3 কাছাকাছি, কিন্তু ওইখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল যে $3 উপরে গেলে ওই ক্যাম্পেইন তারা বন্ধ করবে, এরকম ছিল আর কি। এবং টোটাল পারচেজ হয়েছিল প্রোডাক্ট প্রাইস 39। কত, প্রফিট মার্জিন কত? প্রোডাক্ট প্রাইস মিনিমাম 1200 থেকে 1300 টাকা বা 1500 টাকার মধ্যে ছিল। এখানে $8 খরচ করে টোটাল 9টা সেলস আসছিল আর কি। তো প্রথম অবস্থায় একটু কস্টটা বেড়ে যায়, হ্যাঁ, যখন ওই সেম ক্যাম্পেইনের আন্ডারে যখন 3টা সেল 5টা সেল হয়ে যাবে বা 60টার উপরে চলে যাবে, তখন এটা আস্তে আস্তে কমে যায় আর কি। এই যে এটাও কিন্তু 9টা ওয়েবসাইট পারচেজ ছিল না, এটা প্রথম অবস্থায় কিন্তু $2 মতো ছিল। তো এটা সবসময় মনিটর করা হইতো আর কি। আর যেই ক্যাম্পেইন চালানোর জন্য বলছিল না, ওই ভাই বলছিল যে আমার $3 উপরে আমি একটা প্রোডাক্ট সেল করবো না। সেক্ষেত্রে এই যে দেখেন 2.6, আমার এটা কিন্তু প্রফিট তখনও মার্জিন রানিং ছিল। সীমিত তো ভাই। আমার হচ্ছে 990 টাকা। 990 টাকা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। হুম। হুম। সো আমার হচ্ছে $1.5 ম্যাক্সিমাম। $1.5-এর বেশি গেলে আমার টাফ হয়ে যাবে। চেষ্টা করা যায়, তবে আপনার যদি এই যে হিস্টোরিক্যাল পারফরমেন্স বলতে আপনার বিজনেস ম্যানেজার বা প্রথম অবস্থায় ফেসবুকে হোক বা গুগলে হোক অ্যাড রান করলে কিন্তু লার্নিং ফেজ নামে একটা চলে আসে এখানে কিন্তু। হ্যাঁ, লার্নিং ফেজ তা মানে 50 আপনার 50টা অর্ডার পর্যন্ত রানিং ফেজ, এটা হুম, হুম, জানি। হুম, ওইটার পরে তো আপনার হচ্ছে রানিং ফেজ পার হইলে 1 সপ্তাহের মধ্যে 50টা পারচেস হইলে রানিং ফেজ চলে যাবে। চলে যাবে, ওটা ওভারকাম করতে হবে এক কথায়। তখন কিন্তু আপনার কেউ কস্টটা বেড়ে যায় কিন্তু, ক্যাম্পেইনের কোস্ট বারে কমে ঠিক নেই, অনেক সময় ওইটা কমে যায়। ওভারকাম, যদি ওভারকাম না করা হয় তাহলে কিন্তু ক্যাম্পেইন গুলো খুব ভালো রেজাল্ট করে না। কিন্তু ওভারকাম করলে বা 50টা কনভার্সন হয়ে গেলে তখন এটা ভালো কাজ করে। আবার এমনও করা লাগে যে আসলে তেমন কোনো ইয়াই করার লাগে না, ওকে ভাই, আমি অটোমেটিক। হচ্ছে আপনাদের জিমেইল দেন, কে কে কাজ করবেন, আমি আপনাদের একটা টেস্ট দিয়ে দেখি। আপনারা কাজ শুরু করে দেন। হ্যাঁ, জিমেইল দেন, আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দেখি।